তারেক রহমান আর জোবায়দা রহমানকে ঢাকার মহানগর দায়রা জজ দুর্নীতির মামলায় সাজা দিছে। এই মহানগর দায়রা জজ শব্দটা মনে রাখবেন, আমরা আলাপে ফিরে আসব। আজকে এইটা নিয়ে আলাপ করব। আবার ভাইবেন না যে আমি তারেক রহমানকে ক্লিন চিট দিয়া দেব। আমি আজকে শুধু এই মামলাটা নিয়ে আলাপ করব, যেই মামলাটা এই মহানগর দায়রা জজ থেকে রায় হয়েছে, অন্য কোনো মামলা নিয়ে না। কারণটা খুব সিম্পল, কারণ আমি ইউটিউব শুরু করার পরে এটাই সম্ভবত প্রথম তারেক রহমানের বিরুদ্ধে মামলা, তাই টাটকা স্টাডি করার সুযোগ পাইছি। অন্য মামলাগুলো স্টাডি করার সুযোগ পাই নাই, পরে দেখা যাবে এগুলো। আগে এই মামলাটা দেখে নিই। হ্যাঁ, আসেন আল্লাহর নামে শুরু করি। 2007 সালে 111-এর সরকার তারেক রহমান, জোবায়দা রহমান এবং জোবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটা করছিল। মামলা কিন্তু হাসিনার বিরুদ্ধে করছিল। হাসিনা নিজেরে সবগুলা মামলা থেকে খালাস করে নিছে। তো এই মামলার অভিযোগ ছিল যে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান, তার ঘোষিত যে আয়, মানে আয় তো ঘোষণা করতে হয় প্রত্যেক বছর যে আমার এত টাকা আয় হয়েছে, তো তাদের যে ঘোষিত আয়, সে আয়ের বাইরে 4,80,00,000 টাকার মতো একটা অঙ্ক আছে, যেটা কোনো হিসাব ওনারা নাকি দেন নাই। যাই হোক, ঠিক আছে, মামলা করেন। জুবায়দা রহমানের মায়ের নামটা কেন আসছিল এটা কিন্তু স্পষ্ট না। জুবায়দা রহমানের নামটা কেন আসছে সেটাও স্পষ্ট না। তো যাই হোক, এই মামলার রায়ে তারেক রহমানের আয় বহির্ভূত সম্পত্তির অর্জন দেখায় দুর্নীতির মামলা কইরা 10 বছর সাজা দিল। আর এই যে তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই সম্পদ অর্জনের সহায়তাকারী হিসাবে উনার স্ত্রী জোবায়দা রহমানকে 3 বছরের সাজা দিছে। আচ্ছা, দেখি না আমরা যে তারেক রহমান কি 4,80,00,000 না 81,00,000 টাকার দুর্নীতি করছে, বা এই অভিযোগ কি সত্য, অনুমান করার দরকার নাই। আসেন আমরা একটু অভিযোগটা পোস্টমর্টেম করি। এই বিষয়ে জানার জন্য একটু তারেক রহমান সম্পর্কে জানা থাকা দরকার। তারেক রহমানের আমি কিন্তু খুব কাছাকাছি বয়সের, উনি আমার চাইতে 2 বছরের বড়। তো উনার সাথে আমার ঘনিষ্ঠতা না থাকলেও একই প্রজন্মের, এবং উনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় ওনার সম্পর্কে আমাদের প্রজন্মের কিন্তু অনেকেই অনেক কিছু জানেন। আর মানে ধরেন উনি কিন্তু পলিটিক্সে আসছেন আমাদের পরে, মানে আমরা 90-এ যখন আন্দোলন করছি, উনি কিন্তু তখন সক্রিয় রাজনীতিতে ছিলেন না। ভিতরে ছিলেন কিনা জানি না, কিন্তু সক্রিয় রাজনীতিতে উনি ছিলেন না। ওই সময় উনি কি করতেন? উনি যেহেতু আমার চেয়ে 2 বছরের বড়, তো আমার চাইতে 2 বছরের বড় যারা মেডিকেল কলেজে ছিল, আমি তো মেডিকেল কলেজে পাশ করছি 90 সালে, তো আমার চাইতে যারা 2 বছরের সিনিয়র তারা 88 সালে পাশ করছে। তো ওই সময় উনি ব্যবসা করতেন, মানে বিএনপি ক্ষমতা আসার অনেক আগে থেকেই, যখন বিএনপি বিরোধী দলে, তখন থেকে উনি ব্যবসা করতেন। লঞ্চের ব্যবসা ছিল, একাধিক ব্যবসা ছিল। তার মানে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছি, ওই সময় কিন্তু তারেক রহমান পুরোদস্তুর ব্যবসায়ী। উনার অনেকগুলো লঞ্চ ছিল সেই সময়, এবং খুবই নাম করা লঞ্চের সার্ভিস ছিল। ওইটা নাম ছিল কোকো, ওনার ছোট ভাইয়ের নামে নামটা দিছিলেন। কোকো লঞ্চ সার্ভিস খুবই অভিজাত একটা লঞ্চের সার্ভিস ছিল, এবং এটা সেই সময় খুব একটা লাভজনক ব্যবসা ছিল। ওনার কোম্পানির নাম ছিল সম্ভবত রহমান নেভিগেশন। তো কাটাল রানী প্রায় বলে যে জিয়াউর রহমানের সেরা গেঞ্জিয়ার ভাঙ্গা সুটকেস থেকে কিভাবে এত সম্পদ বাড়াইলো। এই বিষয়টা আজকের প্রজন্মের চ্যাংরা প্যাংরা হয়তো জানে না। সেটা হইতেছে যে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে দেখা গেল যে উনার কি কি জিনিস ছিল আর কি, সম্পদ কি কি ছিল। তো দেখা গেল যে উনি একটা সুটকেস ব্যবহার করতেন, সুটকেসটা ভাঙা। আর উনি যে গেঞ্জি পরতেন, ওই গেঞ্জিটা ছিঁড়া, ওটার মধ্যে ফুটা ফুটা আর কি, ওইটা উনি পরতেন। উনি খুবই একটা জিয়াউর রহমান একটা খুবই সিম্পল লাইফ লিড করতেন। শুধু তাই না, জিয়াউর রহমানের শার্ট প্যান্ট ছোট হয়ে গেলে সেটা কেটা, সেটা ওই তারেক রহমান আর তারেক রহমানের ছোট ভাই কোকরে শার্ট প্যান্ট বানায় দেওয়া হইতো আর কি। এইভাবে আমাদের দেশের নিম্নবিত্ত পরিবার যেভাবে চলে আর কি, সেভাবে উনি চলছে। এটা নিয়ে খোটা দেয় আর কি কাটাল রানী, যে এই যে ভাঙা সুটকেস আর সেরা গেঞ্জি, এটা থেকে এত সম্পদ কেমনে বাড়িল। আরে কাটাল রানী, আপনি যখন এই যে এরশাদের সাথে লং ড্রাইভে যাইতেছেন না, কিভাবে এরশাদের বৈধতা দিবেন সিস্টেম করতে, ওই সিস্টেম করতে, তখন তারেক রহমানের ব্যাংক লোন দিছে। ব্যাংক লোন নিয়ে লঞ্চ কিনে সেই লঞ্চের লাভের টাকায় ব্যাংক লোন শোধ করে আরেকটা লঞ্চ কিনছে। হ্যাঁ, আপনার পারিবারিক ঐতিহ্যের মতো ব্যাংক ডাকাতি করে নাই। তো যাই হোক, ওই সময় কিন্তু ক্ষমতা এরশাদ, খালেদা জিয়াও না, মানে ওইটা 90-এর আগে আর কি।
তা এই আমলের এস আলম দরবেশ বাবা ওই সময় কিন্তু এরকম ব্যাংক লুটেরা ছিল না, ব্যবসা করে বৈধ ইনকাম করছে। অভিযোগ দিছে যে কত 4,81,00,000 টাকা, মানে 5 কোটি টাকার মতো। হ্যাঁ, তো এটা লঞ্চের দাম কত জানে? হ্যাঁ, এটা লঞ্চের দামই তো 5 কোটি টাকার বেশি। চোরেরা এতই মূর্খ যে একটা লঞ্চের দাম কত, লাভ কত সেটাও জানে না। তো হাসিনা সব সময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে যে তার পোলাপান তো কোনো ব্যবসা তো করে না, চাকরিও করে না, কি ব্যবসা করে কেউ জানে না। হ্যাঁ, কোনো একটা বৈধ আয় নাই, তারপরে মেয়ের জামাই তো 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 বেকার, পাচার করতে গেছিল কত মিলিয়ন ইউরো, পাচার করতে যা ধরা পড়ছে জন্য কাটালানি নিজে যেন ধরা না খায়, সেই জন্য মেয়েরে দিয়ে তালাক দেওয়া হয়েছে জামাই রে। হ্যাঁ, কিন্তু শান শওকতের কিন্তু অভাব নাই ওদের। হ্যাঁ, মানে এদের যে গাড়ি বাড়ি, বিদেশে টাকা পয়সা, গায়ের কাপড়, হাতের ব্যাগ, খাবার দাবার, এমনকি পেটের মধ্যে যে গু আছে ওই গুটাও লুটের টাকায়, দুর্নীতির টাকায়। যাই হোক, এটা অভিযোগ করছে, বিচারটা কর, ঠিক মতো কর, বিচারটা কইরা রায়টা দেখি আমরা, তাই না? তো বিচারটা কি হইলো সেটা দেখি, বিচারের নামে কি অবিচারটা হইলো। আমি আইন কানুন বেশি বুঝি না, কিন্তু বুঝার ট্রাই করি, আসেন একসাথে আমরা ট্রাই করি। প্রথম বিষয় হইতেছে এই যে দুদকের দুর্নীতির মামলা, এটি কি সব আদালতে হয়, করা যায়? দুর্নীতি দমন কমিশনের আইন আছে 2004, আর ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958। এই আইন অনুযায়ী দুদকের তফসিলভুক্ত অপরাধের মামলা শুধু বিশেষ জজ আদালতে বিচারযোগ্য। মাথায় রাখেন, তারেক রহমানের মামলা দুদকের মামলা, এবং এই দুদকের মামলা স্পেশাল জজ আদালতে বিচারযোগ্য। স্পেশাল জজ, অনেক জেলায় স্পেশাল জজ আদালত নাই, সেখানে একজন দায়রা জজ দরকার মতো স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালন করতে পারে। তার মানে যে সমস্ত জেলায় স্পেশাল জজ আদালত নাই সে সমস্ত জেলায় দায়রা জজ স্পেশাল জজের দায়িত্ব পালন করতে পারে। তারেক রহমানের কেসটা হয়েছে কোথায়? ঢাকায়। ঢাকায় স্পেশাল জজ ট্রাইব্যুনাল আছে 10টা। আর মামলার রায় হয়েছে কোনটি? দেখেন তো মামলার রায়টা হয়েছে কোনটি, মামলাটা হয়েছে কোনটি? দায়রা জজে। দায়রা জজ তো করবার পারে না, মামলাটা হবে স্পেশাল জজ ট্রাইব্যুনালে। তাহলে এখানে যদি 10 জন স্পেশাল জজ থাকে তো 10 জনের একজনে মামলাটা করবে। কোন জজ যদি ছুটিতে থাকে তাহলে আর একজন স্পেশাল জজ তার দায়িত্বে থাকবে। তুই কেন রায় দিলি রে? কেরে গোপাল্লা আসাদুজ্জামানে যে দেখেন, হ্যাঁ, তুই তো বিচার করবারই পারিস না, তোর তো করার এখতিয়ারই নাই, তুই রায় দিস কেমনে? বুঝছেন তো অবিচার কেমন হয়েছে? যেই মামলাটা যে আদালতে করার যোগ্য না সেই আদালতে কেমনে রায় হয়? রায় তো অবৈধ। তো মাথা ভরা গোবর আর হাসিনা ভরা শয়তানি, এ বিচারই হয়নি। এই বিচার করার এখতিয়ার যে আদালতের নাই সে আদালতে রায় দিস কেমনে? যে ভুয়া বিচার করছে কইরা তারেক রহমান রে শাস্তি দিছে, তো এই শাস্তির কি, এটা কি কোনো শাস্তি হইল? এটা একটা অবৈধ আদালত, এটা একটা অবৈধ রায়। তো এই ভিডিও যদি দেখে না কারণ তোর কলে খবর আছে আসাদুজ্জামান, তোর কলে খবর আছে। হ্যাঁ, আচ্ছা আর একটা জিনিস দেখি, জুবাইদুর রহমানের সাজা দিচ্ছে, কি তার অপরাধ? আসল অপরাধ হইতেছে জুবাইদুর রহমান তারেক রহমানের বিয়ে করছে, এটি তো অপরাধ। তারা কইতে চাচ্ছে যে জুবাইদুর রহমান তারেক রহমানকে এই দুর্নীতি করতে উৎসাহিত করছে বা সহায়তা করছে। কেমনে উৎসাহিত করছে বা সহায়তা করছে? উনি তারেক রহমানের বউ, সেজন্য এমনি সহায়তা করছে? যদি তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে তাহলে শুধু তারেক রহমানকে আসামি করতে হবে। যদি জুবাইদুর রহমানের যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে তাহলে জুবাইদুর রহমানকে আসামি করতে হবে আলাদা মামলায়। একই মামলায় 2 জন কেন? যদি এমন হইতো যে তারেক রহমান একটা দুর্নীতি করছে, সেখানে জুবাইদুর রহমান উপস্থিত ছিল এবং এটা নেগোশিয়েট করে দিচ্ছে, তাইলে একটা কথা ছিল, তাইলে যৌথ লায়াবিলিটিস হয়, যৌথ দায়িত্ব হয়। এটা তো কিছুই নাই। বাংলাদেশের আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য যদি কারো দায় হয় তাহলে সিঙ্গেল দায়, একজনের দায়, যেটা যার নামে তার। তুই তো এটা জানিস, তো জাস্টিস লোভে রায় দিছিস কেন এটা? আর সহায়তা যদি হয় তাহলে তুই আসাদও তো সহায়তাকারী, কারণ তারেক যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ কইরা থাকে, তুই তখন বাংলাদেশের জাজ ছিলি, তুই সে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার প্রতিরোধ করিস না কেন? তো ওই আসাদুজ্জামান বালসিম কইতে যেতেছে কি যে জুবাইদুর রহমান প্রতিরোধ করে নাই কেন? তো তুই তো যা ছিল, তো তুই প্রতিরোধ করিস না কেন? তাহলে তো তুইও দোষী, তা তো তোরও শাস্তি হওয়া উচিত।
আসেন এই মাল আসাদুজ্জামান সম্পর্কে একটু যাই না নি। বর্তমানে যে গ্রেডেশন লিস্ট আছে, আসাদ 13 নম্বর, মানে আনলাকি 13 সিরিয়ালে আছে। তো জাস্টিস হওয়ার তো লোভ থাকে, তো এই লোভে যে এখতিয়ার নাই, এই এখতিয়ার না থাকাটা রায় দিছে। কিন্তু তুই তো জাস্টিস হতে পারবো না। যাদের নির্দেশে অবৈধ রায় দিছে তারাই এখন জয় বাংলা হওয়ার পথে, তুই জাস্টিস হবো কেমনে? হ্যাঁ, তো ওই ছবি দেখেছেন আসাদের, লম্বা দাড়ি রাখিছে কলে, হ্যাঁ আমার মেহেন্দি লাগাইছে, হ্যাঁ মনে হয় একেবারে ফেরেস্তা। তো ওই বিয়ে করছে কয়টা জানে? 3টা। আর বাকি আছে, করে ফেলবে নি, মার্শাল্লাহ। তো ওর ওর কাছ থেকে ট্রেনিং নেওয়া লাগবে আমাকে সকলের। আমাকে একটা বিয়ে করে লাল সুতা বের হয়ে যেতেছে, আর তুই 3টা বিয়ে কেন সামলাইতেছিস? 3টা বিয়ে করা অবৈধ না? তোর গায়ে ভরা গুয়ের গন্ধ, আর আসিছু বিচার করার লেগা? হ্যাঁ, ওই যে 3 বউকে যে শানশকতে রাখিছু, এই টাকা কোটি থেকে পাস জানি না আমরা? জানি তো। তোর বেতন কত? হ্যাঁ, কার মাধ্যমে ঘুষ খাস ওটা সবই তো জানি। তোর কোর্টে আগামীতে কোন মামলায় রায় দেওয়ার জন্য কোন দালালের কাছে ঘুষ নিয়ে রাখছো সেটাও জানি। রায় দে আর কয়ে দেবুনি সবাই রে, সবকিছু কয়ে দেবো। তুই কি ভাবিস এগুলো আমরা জানি না? তোর রিটায়ারমেন্ট কবে জানিস? মনে নাই? কয়া দি, 2024 সালের 8ই ফেব্রুয়ারি তোর রিটায়ারমেন্ট। তো চাকরি শেষ হওয়ার 6 মাস 6 দিন আগে জাস্টিস হওয়ার লোভে এরকম একটা রায় দিয়ে দিল তুই। জানেন ওর সিরিয়ালে 25 জন পিছনে থাকা গোপালী, আরেক গোপালী ইমরুল কায়েস, ওই ওর আগে জাস্টিস হয়েছে, তাই লোভ সামলাইতে পারে নাই। ও ভাবছে আমাকেও জাস্টিস হওয়া লাগবি। আচ্ছা জানেন এখতিয়ারবিহীন রায় দেওয়ার অপরাধের শাস্তি কি? শাস্তি হচ্ছে 7 বছরের জেল। আসাদুজ্জামানের 7 বছরের জেল হবে। তুই 7 বছর জেল খাটার অপরাধ করছিস, দণ্ডবিধির ধারাটা দেখে রাখিস। যদিও এর চাইতে বড় বড় দণ্ড হওয়ার অপরাধ তুই নিজেই করিস। তোর দল তো জয় বাংলা হওয়ার পথে, এটা বিয়ে করার সুবিধা আছে। মানে এটা বউয়ের হাত ধরিয়া ওই গান গাইতে গাইতে পলাইতে পারতো তোর বউ। ওই যে গান গাইতো আর কি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তোর তো হাত দুটা, 3টা বউ